আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম গন্ডগোল। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই নোটিফিকেশন অন রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প গন্ডগোল। রামি কেমন মেয়ে তাও কুমুদ জানে না, অথচ রামি একরকম তার বিয়ে করাবো। খবর যা পাচ্ছে কুমুদ তা মোটেই ভালো নয়। রামির নাকি বিয়ে। গন্ডগোল মানেই হলো কুমুদ। তার গোটা জীবনটাই নানা গন্ডগোল, গুপলেট আর কেলোর একটা যোগফল। বাপের দুটো বউ আর 13টা ছেলে মেয়ে, তার উপর বাপটা রকচটা, দুই মায়ের উস্তুম কুস্তুম ঝগড়া, সব মিলিয়ে নরক গুলজার। 13টা ছেলে মেয়ে যে যার মতো সন্ডা গুন্ডা বাঁদর গরু তৈরি হচ্ছে। কুমুদ ছিল তার মধ্যে আরো সরেস। মাস্টাররা মারত, মাপ পেটাত, মার ঠ্যাঙাত। দাদা দিদিরাও উত্তম মধ্যম দিতে কসুর করত না। যাত্রা দলে নাম লেখাতে গিয়েছিল বলে অবশেষে ঠিক 14 বছর বয়সে কুমুদকে তার বাপ জুতো পেটা করে বাড়ি বার করল। ভেবে দেখল কাজটা ঠিকই হয়েছিল, বাপের তেমন দোষ দেওয়া যায় না। 14 বছর বয়সে আরো অনেক গুণ দেখা দিয়েছিল তার। বিড়ি খাওয়া, গাঁজা টানা, হাঁড়িয়া পচাইও বেশ চলে যেত। নষ্ট হওয়ার পথে 14 বছর বয়সটা খুবই কাঁচা ছিল। তাছাড়া ভেবে দেখল 13টা ছেলে মেয়ের মধ্যে একটা আধটা কমে গেলে বাপের তেমন ক্ষতি ছিল না। কি কার করি ধারে। কুমুদ জুতো পেটা হয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ল তখন চারিদিকে উদম উধাও পৃথিবী। যেদিকে খুশি যাও, যা খুশি করো, কিছু বলার নেই কারোর। 14 বছর বয়সে সে এক ভারী মজার ব্যাপার। প্রথম রাতটা জল খেয়ে গাছতলায় কাটিয়ে দিল কুমুদ। বেশ লাগলো। একটু খিদে পায় এই যা মুশকিল। কুমুদ 4-5 গা তফাতে গিয়ে এক বাড়িতে চাকরের কাজ নিল। ঠিক 3 দিন বাদে ফাঁক বুঝে গিন্নিমা সোনার বালাটা হাতিয়ে কেটে পড়ল। অতিশাকরা খুব ঠকিয়েছিল। মাত্র 150 টাকা, তাও মেলা ঝুলোঝুলির পর দিয়েছিল। ধড়িবাজ লোক। মালাটা হাতে নিয়ে তার দিকে এক ঝলক তাকিয়ে বলল, এ তো চুরির মাল বাপু, ধরা পড়লে তোমারও হেনস্থা আমারও হেনস্থা। তার 150 টাকায় কয়েকটা দিন একেবারে রাজার হালে কেটে গেল কুমুদের। তারপর সে আরো তফাত হতে লাগলো। 10-20 গা, আরো 2টো গন ছেড়ে ফুলপুরে মাসা গাড়ল। তুচ্ছ কাজ, একটা পুরনো কালী মন্দির, ঝাঁটপাট দেওয়া আর ধোয়া মোছার কাজ। মাইনে 5 টাকা আর দুবেলা খাওয়া। এই কাজটা কুমুদের বেশ ভালোই লাগতো। খবরদারি করবার লোক নেই, চড়িদার নেই, খাটুনিও কিছু নয়। একদিন কালী মন্দিরে দুপুরবেলা এক ঝুব্বুস বাবাজি এসে হাজির। জটাজুট, দাড়ি আর ময়লা রক্তাম্বর, আর গায়ে যা বোটকা গন্ধ। বাবাজি নানা রকম হুহুঙ্কার ছেড়ে আর অং বং চিৎকার করে আসর জমাতে চেষ্টা করল। সুবিধে হলো না। তারপর কুমুদকে ধরে পড়ল। 2 টাকা দে, সাপ ধরা শিখিয়ে দেব। 2 টাকার তখন মেলা দাম। কুমুদ রাজি হলো না। হতাশ হয়ে বাবাজি তখন নাট মণ্ডপে শুয়ে ভোঁস ভোঁস করে ঘুমোতে লাগলো।
এমনই কপাল। ঠিক সেই সময় একটা গোখরো সাপ বেরোলো মন্দিরের দক্ষিণ কোণে। সাপ সাপ! বাবাজি চেঁচামেচিতে উঠে পড়ল। তারপর এলেন দেখালো বটে। সাপটা সবে নাটমন্দিরের নিচের ধাপে কিলবিল করে ঘাস জঙ্গলে পালাবার ফিকির গুনছিল। বাবাজি গিয়ে খপ করে লেজ ধরে সেটাকে তুলে ফেলল। অন্তত 2.5 হাতের পাকা গোখরো। বাবাজি সাপটাকে হাতে ঝুলিয়ে পাকা চোখে সর্বাঙ্গ দেখে নিয়ে বলল, গাভীন আছে, পেট ভরা ডিম। চিমটে দিয়ে 2 বীজদাঁত উপড়ে সাপটাকে ফের ঘাস জঙ্গলে ছেড়ে দিয়ে কুমুদের দিকে চেয়ে বলল, সব কটা ডিম ফুটে যখন বাচ্চা বেরোবে তখন গরমের সময় ঘাসে পা দিতে পারবি না, ঠুকে দেবে। সাপের ভয় কুমুদের তেমন নেই। জন্মাবধি সাপ খোপ নিয়েই বসবাস। তবে বাবাজি বেশ খপ করে সাপটাকে ধরে ফেলল। তাতে সে বুঝল বাবাজি এলেমদার লোক। 2 টাকা কবুল করে সে বাবাজির কাছে সাপ ধরা শিখল 2 দিন ধরে। অবশ্য 2 টাকায় হলো না, গাঁজার পয়সা, ভাতের ভাগও দিতে হলো। অভাবে পড়লে কুমুদ সাপ ধরে বেচে দিয়ে আসতো গঞ্জে। বিষাদ চামড়া, 2-এরই কিছু দাম আছে, তবে তেমন কিছু নয়। মুড়ো পুরুতের মেয়ে পুতুলকে কুপ্রস্তাব দিয়েছিল বলে কি ঠ্যাঙানি না ঠ্যাঙালো গায়ের মোড়ল মাতব্বরেরা। হিনুস্তার আর শেষ ছিল না। মেবে দেখল কুমুদ কাজটা খারাপই করেছিল। পুতুল বড় ভালো মেয়ে। ঠ্যাঙানিটা খেয়েছিল বিকেল বেলায়। মেরে গায়ের বাইরে একটা গাছতলায় টেনে ফেলে দিয়েছিল তাকে। জ্ঞান যখন ফিরল তখন অনেক রাত। গায়ে কতরে কি সাংঘাতিক ব্যথা, চোখেও ভালো দেখছে না। কিছুক্ষণ জিরিয়ে কুমুদ ফের গায়ে ঢুকলো। সোজা কালী মন্দিরে গিয়ে কালীর নথ আর 2-4টে বাসন নিয়ে চম্পট দিল। নথটা সোনার জানা ছিল কুমুদের। এর পরের ঠেকটা বেশ ভালোই জুটে গেল কুমুদের। নানুরের মেলায় একটা চপের দোকানে সে তখন জোগানির কাজ করে। সেদ্ধ আলু মাখে, নেড়ো বিস্কুট গুঁড়ো করে, উনুনে হাওয়া দেয়, খদ্দেরকে চপ কাটলেট পরিবেশন করে, পান্তা ফেলে। মেলায় মেলায় ঘুরতে হয়। দোকানের মালিক লোক তেমন সুবিধের নয়, একটু খেকি গোছের। নানুরের মেলায় এক খদ্দেরের নতুন শালে চা চলকে পড়ায় মালিক উঠে এসে 2-3টে থাপ্পড় কষালে। কিন্তু শালওয়ালা লোক ভালো। প্রথমে গালাগাল করলেও মারধর দেখে সেই এসে মেটালো। কুমুদের খুব দুঃখ হয়েছিল সেদিন। মালিক চড় থাপ্পড় দিয়েও ক্ষান্ত থাকেনি, জবাবও দিয়েছিল। মালিকের সন্দেহ ফাঁক পেলেই কুমুদ পয়সা সরায়। কদিন ধরেই তাড়াবো করছিল। তা মালিকের দোষ নেই, পয়সা কুমুদ সরাতো বটে। দোকান থেকে বেরিয়ে প্যাপা করে ঘুরে বেড়াচ্ছিল কুমুদ। হঠাৎ সেই শালওয়ালার সঙ্গে দেখা। এই যে খোকা, তোমাকে কি লোকটা তাড়িয়ে দিল? হ্যাঁ, আপনার জন্যই তো। চায়ের দাগ দুধ দিলেই উঠে যায়। ঝুটমুট আমার চাকরিটা খেলেন। শালওয়ালা ভারী অপ্রস্তুত বলল, তা বটে, তাহলে আর কি করা, চলো আমার সঙ্গে চলো। মানুষকে নিরাশ্রয় দেখলে আমার ভারী কষ্ট হয়। তার সেই শালওয়ালার বাড়িতে কদিন তোফা কাটলো কুমুদের। আসলে শালওয়ালার 3 কুলে কেউ নেই। হরিগঞ্জ গায়ে বেশ বড় বাড়ি, অবস্থাও ভালো। লোকটা স্কুলে মাস্টারি করে, নানা বায়ু আর বাতিকে ভোগে। ঘন ঘন হোমিওপ্যাথ ওষুধ খায়, কোথায় পয়সা রাখে তা বিভাগ ভুলে যায়। 2 চাকর আর একজন রান্নার লোক, যে কেন লাগে কে জানে। সে বাড়ি থেকে বেশ 2 পয়সা আয় হতে লাগলো কুমুদের। খেটের বন্দোবস্ত বেশ ভালো। আর 2 চাকর, রান্নার লোক আর কুমুদ, 4 জনই হাত লাগাতো। বেশ জমে গিয়েছিল 4 জনে।
শালওয়ালার নাম ছিল গিরিনবাবু। তা গিরিনবাবু একদিন তাকে ডেকে চুপি চুপি বলল, শোনো কুমুদ, আমি ঠিক করেছি তোমাকে পুষি নেব। উইল করে আমার বিষয় সম্পত্তি সব তোমাকেই দিয়ে যাব। এক জ্যোতিষী বলেছে আমায়, আমার আয়ু আর বেশি দিন নয়। কুমুদের কাছে এই প্রস্তাব স্বপ্নের মতো। সে তক্ষুনি রাজি হয়ে গেল। তবে পুষি নেওয়াটা ওই মুখেরই হলো, কাগজপত্র কিছু লেখা থাকলো না। গিরিনবাবু মাথা পাগল, তার খেয়ালও কম। কুমুদকে যে গিরিনবাবু পুষি নিয়েছেন এই কথাটা কিন্তু তার দুই চাকর ভজা আর কানু বিশ্বাস করল না। ঠাকুর নন্দলালও গায়ে মাখল না। অথচ এদের উপর খবরদারি করতে না পারলে তার পুষি হয়ে লাভটা কি হলো? তবে গিরিনবাবুকে সে প্রকাশ্যে বেশ খোলা গলায় বাবা বলে ডাকতে শুরু করে দিল। গিরিনবাবুর হঠাৎ একদিন খেয়াল হলো কুমুদের বিয়ে দেওয়া দরকার। ব্যাস, সঙ্গে সঙ্গে তিনি পাত্রী খুঁজতে লোক লাগিয়ে দিলেন। গায়ে গঞ্জে পাত্রীর অভাব নেই, মেয়ের বাপেরা মুখিয়ে বসে আছে। নবীগঞ্জের পরেশ পালের মেয়ে রামিকে পছন্দ করে এলেন গিরিনবাবু। তারপর বেশ বাজনা টাজনা বাজিয়ে ফস করে বিয়েও হয়ে গেল। রামি তখন নিতান্তই বালিকা, 9-10 বছর বয়স। কথা ছিল বিয়ের পর বউ বাপের বাড়িতে 2-4 বছর থাকবে, কিন্তু গোলমাল বাঁধল অন্য জায়গায়। বিয়ের পর পরেশ পালের জ্ঞানের চোখ খুলল। তার কাছে যে কুমুদ সজাত হলেও গিরিনবাবুর ছেলে নয়, পুষি। তার উপর কুমুদের নানা কীর্তি কাহিনীও ততক্ষণে চাউর হয়ে গেছে। পরেশ পাল এসে একদিন খুব হাত পা নেড়ে গিরিনবাবুকে 5 কথা শুনিয়ে গেল। গিরিনবাবু সেই অপমানের পর শয্যা নিলেন এবং 3 দিন বাদে একদিন সকালে দেখা গেল ঘুমের মধ্যে গিরিনবাবু ইহলোক ছেড়েছেন। আর 3 দিনের মধ্যেই কোথা থেকে পিলপিল করে গিরিনবাবুর একগাদা ভাইপো ভাইঝির আগমন ঘটল। তারা এসেই বাড়িটারি দখল করে ফেলল আর ঘাট ধরে কাজের লোকেদের তাড়াতে লাগলো। কুমুদ বোঝানোর চেষ্টা করেছিল যে সে আগে কাজের লোক নয়, বাবা, সে হলো পুষি পুত্তুর। এই কথায় তারা এমন হেসে উঠল যে কহতব্য নয়। কুমুদ তবুও গাইগুই করেছিল। তখন গিরিনবাবুর ভাইপোরা ধরে খুব আড়ংদোলাই দিল তাকে, তারপর জুতো পেটা করে তাড়ালো। অবশ্য শুধু হাতে বিদায় নেওয়ার পাত্র কুমুদ নয়, 200 টাকা আগেই সরিয়েছিল। যাওয়ার সময় 2-4 খানা বাসন, 1 খানা অ্যালার্ম ঘড়ি, 3 জোড়া জুতো সরিয়ে নিল। কখনো কখনো আমও যায়, ছালাও যায়। গিরিনবাবুর বাড়ি থেকে বেরিয়ে সে নবাবগঞ্জের শ্বশুর বাড়িতেও একবার গিয়েছিল। পরেশ পাল তাকে বাড়ি থেকে কুকুরের মতো খেদিয়ে দেয়, স্পষ্টই বলে দেয় যে তার মেয়ে কুমারী আছে, আবার বিয়ে দেবে সে। কুমুদকে সে জামাই হিসেবে মানে না। কুমুদ মাথা নেড়ে স্বীকার করে নিয়ে বলল, মানা উচিত নয়। সুখের পর দুঃখটা বেশ গায়ে লাগে। কুমুদেরও লাগলো। গিরিনবাবুর বাড়িতে তোফা কয়েকদিন কাটানোর পর ফের খিদের কষ্ট সহ্য হচ্ছিল না। কিন্তু গিরিনবাবুর মতন আর একজন মাথা পাগলা লোক না পাওয়া গেলে এইসব সমস্যা সুসারও হয় না। কুমুদের ফেরেববাজি করে দিন কাটতে লাগলো। নুনাপুকুরের শ্মশানে একদল সন্ন্যাসী নীরা গেড়েছিল। তারা সব হিমালয়ে থাকে, গঙ্গাসাগরে এসেছিল, ফিরে যাচ্ছে। তাদের কাছে জড়িবুটি কিছু পাওয়া যায় কিনা এই আশায় কুমুদ গিয়ে তাদের সঙ্গে ভিড়ল। গাঁজা সেজে দেওয়া, বাঁধা বানো সবই করলো, কিন্তু বুঝলো সাধুগুলো কেপন গোছের, কিছু ভাঙতে চায় না। 2 দিন বাদে সাধুগুলো ডেরা গুটালো। আশায় আশায় তাদের সঙ্গ নিল কুমুদ। গায়ে ছাইটাই মেখে নিল। জটা হয়নি, তবে যথাসাধ্য ধুলো টুলো ঘষে মাথাটারও একটা ব্যবস্থা করে ফেলল। কমণ্ডল, শুল আর কৌপিনও ধারণ করে নিল। সাধু সাজলেও এদেশে কিছু রোজগার বাঁধা তাকে তাড়ালো না সাধুরা।
হাঁটতে হাঁটতে দুটো জায়গায় রাত কাটিয়ে পরদিন দুপুর নাগাদ যে গায়ে পৌঁছলো সেটা কপালক্রমে নবীগঞ্জ, কুমুদের শ্বশুর বাড়ি। শ্মশানে সাধুরা ধুনি জ্বালিয়ে চায়ের জল চাপালো। কুমুদের উপর হুকুম হলো দুধ জোগাড় করে আনতে। মনটা ভালো ছিল না কুমুদের। সাধু হয়ে হিমালয় চলে যেতে হচ্ছে। নিজের বাপ তাড়িয়ে দিয়েছে, পাতানো বাপটা পটল তুলেছে, শ্বশুর বাপ মুখ দেখতেও নারাজ। ভরসা শুধু সাধু বাবা সকল, তারাও বেশি ভরসা দিচ্ছে না। বুড়ো সাধু বিবেচক, অনেকবার তাকে বলেছে পাহাড়ে শীতে বাঙালিদের আমাশা হয়, সে আমাশা ওষুধে সারে না। আর সেখানে শীতও সাংঘাতিক, নাল সেদ্ধ হয় না, কাঠ জোগাড় করতে গিয়ে দম বেরিয়ে যায়। শুনে ভয় খাচ্ছে কুমুদ। একটা লোটা নিয়ে দুধ জোগাড় করতে বেরিয়ে শ্বশুরবাড়ির গাঁখানা ভালো করে শেষবারের মতো দেখে নিচ্ছিল সে। রামিকে তার ভালো মনে নেই, দেখবো দেখবো করে বছর 4 কেটে গেছে শুভ দৃষ্টির পর। হ্যাজাকের আলো যে কচি মুখখানা দেখেছিল সেটা ভুলেই গেছে। এতদিনে তার নাগরটি হওয়ার কথা, বিয়েও হয়ে গেছে বোধহয় এতদিনে। এধার ওধার ঘুরল সে। চট করে শ্বশুরবাড়িতে গিয়ে হাজির হতে তেমন সাহস হলো না। সাধু দেখে সবাই তাকাচ্ছে, দু একজন পেন্নামও করে ফেলল। গয়লা বাড়িতে পোটাক দুধ ভিক্ষেও পেয়ে গেল সে। ফেরবার আগে শ্বশুর বাড়িটা একটু দেখে যেতে ইচ্ছে করছিল বড্ড। শেষ দেখা। ল্যাংটার নেই মাঠপাড়ের ভয়, তবু লেংটি পরে শ্বশুর বাড়ি যেতে একটু লজ্জা ভাব ছিল তার। হিমালয়ের কথা ভেবে সেটা ঝেড়ে ফেলল। সে যখন সাধুই হয়ে যাচ্ছে, আর আমার সাথে মৃত্যু যখন লেখাই, তখন আর ভয়টা কিসে? শ্বশুর বাড়ির ঝুমকোলতায় ছাওয়া ফটকের বাইরে দাঁড়িয়ে সে একটানা পেল্লায় হাঁক ছাড়ল, জয় জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু। কাজ হলো। একটা ঝিগোচের বয়স্কা মহিলা বেরিয়ে এসে মা গো বলে চেঁচিয়ে ভিতর বাড়িতে পালিয়ে গেল। তারপর বেরিয়ে এলো পরেশ পাল নিজে। বুকটা একটু কেঁপে উঠল কুমুদের। এখানে সুবিধা হবে না বাবাজি, সরে পড়ো সরে পড়ো। কুমুদ কটমট করে তাকিয়ে বলল, পাপি পাপি, জয় জয় শিব শম্ভু। পরেশ পাল একটু ভ্যাবাচাকা খেয়ে মিয়ে গেল, বলল, বাড়িতে অসুখ আছে বাবাজি, অসুখ থাকলে বিকে দিতে নেই। কুমুদ কিছুদিন যাত্রা করেছিল, রাবণ রাজার হাসিটা এবার হাসলো সে। পাপি পাপি, জয় জয় শিব শম্ভু। তারপর বলল, মরবি মরবি, ঝাড়ে বংশে মরবি, জয় জয় শিব শম্ভু। এই বলে পিছু ফিরতেই পিছনে একটা নারী কণ্ঠের আর্তনাদ শুনতে পেল সে। দাঁড়াও বাবাজি, যেও না, দাঁড়াও। কুমুদ ফিরে দেখল তার শাশুড়ি। বেশ ঠসকালো চেহারা, হাত জোর করে বলল, বাড়িতে অশান্তি বাবা। আমার 15 বছরের মেয়েটা সদ্য বিধবা হয়ে শয্যা নিয়েছে। কুমুদ এমন হাঁ হয়ে গেল যে বলবার নয়। বিধবা মানে? সে জলজ্যান্ত বেঁচে থাকতে রামি বিধবা হলো কোন সুবাদে? সে হুঙ্কার ছেড়ে বলল, বটে, তা কি করে টের পেলি যে তোর মেয়ে বিধবা? জামাইয়ের 2 বন্ধু ছিল, ভকু আর কালু, তারাই কাল বলে গেল কিনা জামাই নাকি মরেছে। ডাক দেখি, ডাক দেখি তোর মেয়েকে। এরকম তো হওয়ার কথা নয়। জয় জয় শিব শম্ভু। ডেকে আনাই বাবা, বসো। শাশুড়ি গিয়ে রামিকে ধরে ধরে নিয়ে এলো। রামির পরনে ধুতি, মুখখানা নামানো, চোখের কোলে অনেক কান্নার চিহ্ন। মারি খুশি হয়ে পড়ল কুমুদ, আনন্দে ঠ্যাং নাচাতে লাগলো সে। পরেশ পাল তাকে স্বীকার না করলে কি হবে,
তার মরার খবরে মেয়ে তো বিধবা হলো, তবে এখনো তাহলে তার দাম আছে, সবাই তাকে ঝেড়ে ফেলে দেয়নি। আর রামিকে দেখেও ভারী খুশি লাগছিল তার। তেমন রূপসী কিছু নয় বটে, তবে বয়সের টানে চেহারাখানা দিব্যি হয়েছে, চিপচিপে আঁটো গড়ন, মুখখানা ভারী মিষ্টি। পরেশ পাল অনেকক্ষণ ধরে চুপচাপ দেখছিল, লক্ষ্য করেনি কুমুদ। হঠাৎ চোখে চোখ পড়তে চমকে উঠল, বলল, কল্যাণ হোক, কল্যাণ হোক, আমি চলি। পরেশ যদি চিনতে পারে তাহলে হয়তো ব্যাপারটা কেঁচে যাবে, এইরকমই থাক। সে বরং হিমালয়ে গিয়ে সত্যি মরাই মরবে। এটুকু তো জানা গেল যে তার অভাবে দুনিয়ায় অন্তত একজনও বিধবা হয়ে কান্নাকাটি করছে। কুমুদ একটু জোরেই হাঁটা দিয়েছিল, কিন্তু মাধবীলতার ফটক পেরিয়ে আমবাগানে পড়তে পরেশ পাল তাকে ধরে ফেলল। এই যে বাবাজি! কুমুদ সভয়ে বলল, কাকে কাকে বলছিস? তোমাকেই হে, চিনতে পেরেছি। চিনে আর লাভ নেই, আমি সাধু হয়ে হিমালয় চলে যাচ্ছি। পরেশ খপ করে হাতখানা চেপে ধরে বলল, ঘাট হয়েছে বাপু, ফিরে চলো। কুমুদ চোখ পাকিয়ে বলল, কোথায় ফিরে যাব? আমার কি যাওয়ার জায়গা আছে? পরেশ একটু থতমত খেয়ে বলল, ইয়ে, এখন না হয় আমার বাড়িতেই চলো, পরে না হয়। পরে তো হিমালয়। না গো পরেশ বাবু, সুবিধে হবে না, মেয়েকে তোমার বিধবা বলেই ধরে নাও। পায়ে ধরছি বাপু, আমি তোমার গুরুজন, গুরুজন হয়েও তবু পায়ে ধরছি। ব্যবস্থাটা কি হবে? ঘর জামাই রাখবো। বটে, সেই ঘর জামাইকে চাকর মুনিশের অধম করে খাটাবেন না তো? গরু চড়ানো, গোয়াল পরিষ্কার করা, খড় কাটা, মাঠের কাজ এসব? আরে না না, ভেবেই রেখেছি তুমি হবে আমার ধান কলের ম্যানেজার। চলো বাবা চলো। কুমুদের হঠাৎ ভারী লজ্জা করলো, বলল, মানে লেংটি পরে যাব? পরে ধমক দিয়ে বলল, এতক্ষণ তো দিব্যি ছিলে, নাও নাও, বরং আমার আলোয়ান খানা একটু ঝুল রেখে জড়িয়ে নাও, লোক পাঠিয়ে ধুতি জামা সব বানাচ্ছি।